আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের একটা যুদ্ধবিরতি হয়ে গেল। এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধবিরতির শর্তগুলো মানবে কিনা? যদি না মানে তাহলে এই যুদ্ধবিরতির শর্তগুলো কে তাদেরকে মানাতে বাধ্য করবে? কেনই বা এরকম একটা যুদ্ধবিরতিতে গেল ২ পক্ষ? আর কোন পক্ষ এই যুদ্ধবিরতি থেকে কি পেল? এগুলো নিয়ে আপনাদের যে সমস্ত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর দেয়ার চেষ্টা করব এই লাইভে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটাম শেষ হওয়ার আগেই ২ পক্ষ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চলবে ১০ দিন। অস্থায়ী এই যুদ্ধবিরতির ঘোষণার পর উভয় পক্ষ একে অপরের উপরে আক্রমণ বন্ধ রেখেছে। তবে এই যুদ্ধবিরতির ঘোষণার পরপরই লেবাননে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননকে এই যুদ্ধবিরতির মধ্যে রাখা হয়নি। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছিল, লেবানন এই যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত থাকবে। যাই হোক, লেবানন নিয়ে এখনো ধোঁয়াশা আছে এবং এই সুযোগে ইসরায়েল লেবাননে আক্রমণ আরও তীব্র করছে। কিন্তু এই যুদ্ধবিরতির ঘোষণার পর আরব দেশগুলোতে কিছু হামলার খবর পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরাতে এবং আরও ২-১টা দেশের ২-১টা জায়গায় কিছু হামলার খবর পাওয়া গেছে। কিন্তু হামলাগুলো কে করেছে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো পক্ষই নিশ্চিত করে বলেনি। যদিও কিছু, কিছু খবরে বলা হয়েছে হামলাগুলো ইরানের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু ইরানের বিপ্লবী গার্ড এই হামলার ১ম হামলাগুলোকে তাদের পক্ষ থেকে করা হয়নি বলেছে। পরবর্তীতে বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের স্থাপনায় হামলা হওয়ার কারণে সেটার পাল্টা প্রতিশোধ হিসেবে তারা সাময়িক এবং স্বল্পক্ষণিক কিছু হামলা চালিয়েছে। যাই হোক, এই হামলা পাল্টা হামলা ছোটখাটো আকারে চললেও বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধবিরতি বহাল রয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি এই যুদ্ধবিরতিকে ব্যাপক পরিমাণে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ঘোষণা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কেন এই যুদ্ধবিরতিটি হলো? যুদ্ধবিরতি হওয়া ছাড়া কোনো উপায় ছিল কিনা? দেখুন, এই যে যুদ্ধবিরতি করলেন আমেরিকার প্রেসিডেন্ট পাকিস্তানের মধ্যস্থতায়, এখন পাকিস্তান এখানে ব্যাপক পরিমাণে প্রচেষ্টা চালিয়েছে যুদ্ধবিরতি করার জন্য, উভয় পক্ষকে বুঝিয়েছে, উভয় পক্ষকে কনভিন্স করার চেষ্টা করেছে। এরকম অনেকগুলো জিনিস আমরা শুনছি, শুনব। কিন্তু একটা জিনিস এখানে মনে রাখা দরকার, সেটা হচ্ছে এই যুদ্ধবিরতি যতটা না ইরান চেয়েছে তার চেয়ে অনেক বেশি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে একটা যুদ্ধবিরতি চেয়েছিলেন। ইরান কোনোভাবেই এই যুদ্ধবিরতির আশেপাশেও আসতে ছিল না। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধবিরতির কাছাকাছি এসেছে এবং যখন এই যুদ্ধবিরতির কাছাকাছি এসেছে তখন আমেরিকার প্রেসিডেন্ট এই যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য যে মরিয়া সেটাকে ধামাচাপা দিতে তিনি ব্যাপক পরিমাণে আক্রমণ করবেন বলেছেন এবং তিনি দেখিয়েছেন যে তার এই আক্রমণের হুমকির কারণে ইরান যুদ্ধবিরতি করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট তার মাথার মধ্যে কি আছে, মানে সে এই যুদ্ধবিরতি করবে কিনা এই জিনিসটা সে তার ইনার সার্কেল, যারা তার যে উপদেষ্টা, তার যে মূল টিম যাদের সাথে তিনি পরামর্শ করে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেন, তাদের সাথেও তিনি এই বিষয়ে আলোচনা করেন নাই। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, সামরিক প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী, ট্রাম্পের প্রধান উপদেষ্টা, এরা সহ সবাই প্রস্তুতি নিয়েছিল যে ট্রাম্পের এই আল্টিমেটাম শেষ হলে আমেরিকা কিভাবে কোথায় কোথায় আক্রমণ করবে সেটার জন্য। কিন্তু সেই আক্রমণের দিকে না গিয়ে
ট্রাম্প ঘোষণা দিলেন আমি যুদ্ধবিরতি করব। এখন ট্রাম্পের এই যুদ্ধবিরতি নিয়ে আমেরিকাতে দুই ধরনের মতামত আছে। বলা যায় আমেরিকা দুই ভাগে বিভক্ত। এক পক্ষ হচ্ছে ট্রাম্প যে যুদ্ধবিরতি করেছেন এটা চমৎকার, হওয়া উচিত, এই যুদ্ধ কোনোভাবেই চালানো দরকার নেই। আর ট্রাম্প যে যুদ্ধ চালাচ্ছেন এটা তার নিজের স্বার্থে, আমেরিকানদের স্বার্থে না। এখন এই যে আমেরিকানদের স্বার্থে না, এটার উপরে ভিত্তি করে তিনি শেষ পর্যন্ত বলেছেন আমার জনগণ আমাকে ঘরে ফিরতে বলছে, আমি ঘরে ফিরতে চাই, আমাদের ঘরে ফেরা দরকার। এবং এটাকে যদি আমরা বলি একটা সম্মানজনক এক্সিট চেয়েছিলেন ট্রাম্প এবং তিনি সেটা পেয়েছেন, ইরান তাকে সেটা দিয়েছে। সহজ কথা যেটা, পাকিস্তানের মধ্যস্থতায় ইরানকে বলা হয়েছে যে ভাই আমি এখান থেকে একটা সম্মানজনক এক্সিট চাই, তাকে সম্মানজনক একটা এক্সিট দেওয়া হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সে একা সিদ্ধান্ত নিয়ে যেভাবে এই যুদ্ধে ঢুকেছে, একা সিদ্ধান্ত নিয়ে এই যুদ্ধ থেকে বের হতে চাইছে, কিন্তু যুদ্ধে ঢোকার পরে তার যে এটার সাথে অনেক স্টেক হোল্ডাররা যোগ দিয়েছে, যারা এই যুদ্ধে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা ট্রাম্পকে কতটা চেপে ধরবে এটা হচ্ছে ব্যাপার। আবার ইসরায়েল এই যুদ্ধ থেকে তার সর্বোচ্চ স্বার্থ হাসিল করার যে পরিকল্পনা নিয়ে এগুচ্ছে, সেখান থেকে ইসরায়েল কতটা ছাড় দিবে সেটা হলো ব্যাপার। এখন দেখেন, ট্রাম্পের এই যুদ্ধবিরতির ঘোষণার পর আমেরিকার এক পক্ষ তো এটার পক্ষে, ওকে ঠিক আছে ভালো। আরেক পক্ষ হচ্ছে ট্রাম্প এই যে যুদ্ধবিরতিটা করলেন, এই যুদ্ধবিরতিতে আমেরিকার পাওয়ার কিছু নাই, বরং ইরানকে তিনি আরো শক্তিশালী করলেন। গত 40 বছর ধরে ইরানের উপরে যেই ধরনের চাপ, নিষেধাজ্ঞা, প্রেসার, ইরানকে একঘেয়ে করে রাখা, ইরানের কোনো ধরনের আন্তর্জাতিক বাজারের সাথে, আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে বাণিজ্যিক সম্পর্কটাকে পুরোপুরি হচ্ছে বিচ্ছিন্ন করে রাখা, ট্রাম্প সেটাকে ছেড়ে দিলেন। এমনকি এটার সাথে আনুষ্ঠানিকভাবে ইরানকে হরমুজ প্রণালীর উপরে ক্ষমতা খাটানোরও সুযোগ দিয়ে দিলেন। এটা হচ্ছে আমেরিকার মধ্যে আলোচনা হচ্ছে যে ট্রাম্প এটা দিয়ে কি করলেন। এখন ট্রাম্প বলছেন যে ইরান যে 10টা পয়েন্ট বলেছে, আমরা সেই 10টা পয়েন্টের বেশিরভাগ পয়েন্টে ঐক্যমতে পৌঁছেছি, আলোচনা অলরেডি হয়ে গেছে, এখানে নতুন করে আলোচনার কিছু নাই। এখন ইরানের পক্ষ থেকে ইরানের মিডিয়া যে 10টা পয়েন্ট প্রচার করেছে, যদি সেই 10টা পয়েন্ট হয় এবং ট্রাম্প যদি সেই 10টা পয়েন্টের কথা বলেন যে আমরা আলোচনা করে ঐক্যমতে পৌঁছেছি, তাহলে সেটা আমেরিকার জন্য আসলেই ভালো কিছু না। তবে ট্রাম্প বলেছেন যে তোমরা জানোই না যে সেই 10টা পয়েন্ট কি, আমি জানি সেই 10টা পয়েন্ট কি, আমি দেখেছি সেই 10টা পয়েন্ট, আমরা সেটার উপর আলোচনা করেছি এবং এটা আমেরিকার জন্য ভালো, এটা আমেরিকার জন্য ভালো, ইরানের জন্য ভালো। এবং তিনি বলেছেন যে আমরা ইরানকে সমৃদ্ধ করতে, ইরানের সভ্যতাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যেতে, ইরানের অর্থনীতিকে আরো গতিশীল করতে, ইরানের মানুষকে অর্থনৈতিক কষ্ট থেকে বাঁচাতে আমরা ইরানের কাছেই থাকব, ইরানের পাশেই থাকব এবং ইরান খুব দ্রুত এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা পুষে উঠতে পারবে। এখন ট্রাম্পের এই কথাগুলোকে যদি আপনি ধরেন 10 মিনিট আগের কথার সাথে 10 মিনিট পরের কথা, আপনি বাদ দেন 10 মিনিট আগের সাথে 10 মিনিট পরে, তার একটা বাক্যের শুরুটা এবং শেষটা যদি আপনি ধরেন, শুরুটা বলবে হচ্ছে সে আজকে সোমবার, শেষে যাই বলবে যে না আজকে তো মঙ্গলবার, আপনি কোনটা ধরবেন? কিন্তু তারপরেও যেহেতু সে মার্কিন প্রেসিডেন্ট এবং তার কথার গুরুত্ব আছে, কথার গুরুত্ব কোন জায়গায়, সে সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত মার্কিন সেনাবাহিনী মানতে বাধ্য। সে যতই পাগলামি বলি, যতই তার কথার অগোছালো কথা বলি, তার বাক্যের কি বলে গঠন নাই বলি, তারপরেও তো তার কথার উপরে যুদ্ধ শুরু হচ্ছে, তার কথার উপরে যুদ্ধ থামছে, এজন্য তার কথাকে গুরুত্ব দিতে হবে। এখন ট্রাম্প ব্রিটিশ স্কাই নিউজকে বলেছেন যে আমরা যে যুদ্ধবিরতি করেছি এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সমাধান এবং এই যুদ্ধবিরতির ফলাফল তোমরা দেখবা যে এটা পুরোপুরি একটা শান্তি চুক্তিতে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এই যুদ্ধবিরতি কতদিন চলবে? যুদ্ধবিরতির জন্য সময় দেওয়া হয়েছে 10 দিন। এই 10 দিনের মধ্যে এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করবে না, কিন্তু তারা এই আক্রমণ না করার মধ্যে তারা যেটা করবে সেটা হচ্ছে
যে আলোচনা করবে যে আমরা পরবর্তীতে এই 10 দিন পরে এই যুদ্ধটাকে পুরোপুরি বন্ধ করার জন্য কোন লেভেলে যেতে পারি। এখন এখানে প্রশ্ন যে তাহলে কি আমেরিকা তার যে অস্ত্রের গুদাম শেষ হয়ে যাচ্ছিল, অস্ত্রের স্টক শেষ হয়ে যাচ্ছিল, সেটাকে নতুন করে কি বলে মানে আবার অস্ত্র জমা করার জন্য আরো বেশি শক্তিশালী হয়ে আক্রমণের জন্য এই সুযোগ নিচ্ছে কিনা, এই প্রশ্নটা সবার। এই কথা ইরানও কিন্তু এই যুদ্ধবিরতির আগে বলেছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইরানের দাবি অনুযায়ী ইরানের শর্তগুলো মেনে যেহেতু ট্রাম্প যুদ্ধবিরতিতে এসেছে, সেহেতু এই শর্তগুলোর উপরেই আলোচনা হবে, এটা হচ্ছে তাদের কথা। কিন্তু এই অঞ্চলে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র জীবিত থাকা অবস্থায় ইরানের সাথে আমেরিকা যতই যুদ্ধবিরতি করুক, যুদ্ধ শেষ হচ্ছে বলা যাবে না। আমেরিকা ইরানকে যতই গ্যারান্টি দেখ, যদি ইসরায়েল মনে করে যে ইরান আমার জন্য হুমকি, যতদিন ইসরায়েল মনে করবে ইরান আমার জন্য হুমকি, ততদিন এই যুদ্ধবিরতিকে আপনি স্থায়ী একটা সমাধান বলতে পারবেন না। কারণ হচ্ছে ট্রাম্পের বক্তব্যের বাইরে গিয়ে ইসরায়েল ইচ্ছা মতো যে কোনো দেশের উপরে আক্রমণ করতে পারে, এবং সেই আক্রমণের পর ওই দেশটি যদি ইসরায়েলের উপরে পাল্টা আক্রমণ করে, তখন ট্রাম্প আমেরিকা সবকিছু নিয়ে ইসরায়েলকে রক্ষা করতে এগিয়ে আসবে। তাহলে কি হলো? যেহেতু এই অঞ্চল থেকে আমেরিকার ঘাঁটিগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না, যেহেতু এই অঞ্চলে যা যেরকম আছে প্রায় সেটা সেরকমই থাকবে, শুধুমাত্র হরমুজ প্রণালীর কন্ট্রোল পাবে ইরান। আমার কাছে যতটুকু মনে হয় যে যুদ্ধবিরতির শেষে গিয়ে যেটা হবে, যে এই অঞ্চলে যেটা যেরকম আছে সেরকমই থাকবে। আমেরিকার ঘাঁটিগুলোকে আবার আমেরিকা নতুন করে এই ঘাঁটিগুলোকে সাজাবে, নতুন করে এই ঘাঁটিগুলোকে বানাবে। আরব দেশগুলোর উপরে আমেরিকার মোটামুটি কন্ট্রোল প্রায় একই লেভেলে থাকবে বা কাছাকাছি লেভেলে থাকবে। কিন্তু হরমুজ প্রণালী নিয়ে নতুন একটা প্রোটোকল হবে। সেই প্রোটোকলে এই হরমুজ প্রণালীর দায়িত্ব হয়তোবা ইরান এবং ওমানের উপরে দেয়া হবে, বা ইরান এবং ওমান হরমুজ প্রণালীর দায়িত্ব নিবে, কিন্তু আন্তর্জাতিক একটা কমিটি বা আন্তর্জাতিক কিছু দেশ এখানে অবজারভারের দায়িত্বে থাকবে। সেই দেশগুলোর মধ্যে চীন, রাশিয়া, পাকিস্তান, তুরস্ক, এরকম দেশগুলোর কথা বলা হচ্ছে। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন যে এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী নিয়ে যে একটা আলোচনা চলছে, এই ক্ষেত্রে গ্যারান্টর হিসেবে এই 4টা দেশ থাকতে পারে, আমরা চাই তারা এগিয়ে আসুক। এখন এইখানে এই দেশগুলো এগিয়ে আসলে যুদ্ধবিরতিটা স্থায়ী হবে, কিন্তু দীর্ঘস্থায়ী বলতে যে আজীবনের জন্য ইরান একেবারে শঙ্কামুক্ত হলো, এই অঞ্চলে আর যুদ্ধ বাঁধবে না, এই কথা বলা যায় না। আরেকটা হচ্ছে ট্রাম্প এতদিন ধরে যুদ্ধ চালিয়ে চাপে ছিলেন, এখন যুদ্ধ বন্ধ করে চাপে আছেন। যুদ্ধ চালিয়ে চাপে ছিলেন কারণ হচ্ছে এই যুদ্ধের পেছনে কোনো যৌক্তিক কোনো ব্যাখ্যা ছিল না। আর এখন যুদ্ধ বন্ধ করে চাপে আছেন কারণ এই যুদ্ধ বন্ধের পিছনে যৌক্তিক কোনো ব্যাখ্যা নাই। তিনি তার দেশের মানুষকে এই দুটো কাজেই যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না। যেমন তাকে প্রশ্ন করা হয় যে আপনি এই যুদ্ধ কেন শুরু করেছেন, বিভিন্ন কথা বলবে, কিন্তু যৌক্তিক কোনো ব্যাখ্যা আপনি সেখান থেকে খুঁজে পাবেন না। এখন যদি প্রশ্ন করা হয় আপনি এই যুদ্ধ কেন বন্ধ করলেন, বিভিন্ন কথা বলবে, ইরানের এটা শেষ হয়েছে, ওটা শেষ হয়েছে, রেজিম চেঞ্জ হয়েছে, ইরান শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, ইরান আমাদের কথায় এসেছে, যৌক্তিক কোনো ব্যাখ্যা নাই। তারপরে আবার ধরেন কিছুক্ষণ পরে ট্রাম্প ঘুম থেকে উঠবে, দেখা যাক ঘুম থেকে উঠলে সে কি টুইট করে, নতুন করে কি বলে, মার্কিন গণমাধ্যমকে কি বলে। যেমন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত বলছেন যে আমরা যে একটা যুদ্ধবিরতির মধ্যে ঢুকেছি, এই যুদ্ধবিরতি স্থায়ী কোনো সমাধান না, এবং এই যুদ্ধবিরতি মূলত একটা ভঙ্গুর অবস্থায় আছে, এটাকে শক্ত কোনো অবস্থান বলা যায় না। যে কোনো একটা পক্ষ যদি এখানে হামলা চালায় তাহলে এই যুদ্ধবিরতি ভেঙে যেতে পারে। দেখেন 10 দিনের যুদ্ধবিরতির পেছনে এখনো পর্যন্ত হয় না যে একটা দুটো পক্ষ যুদ্ধবিরতিতে এসেছে, কেন এসেছে যে আমরা এই 10 দিন এই কারণে যুদ্ধবিরতি করব। যেমন ধরেন গাজা ভূখণ্ডে হামাস এবং ইসরায়েলের মধ্যে মাঝে মাঝে কিন্তু যুদ্ধবিরতি হয়েছে, 3 দিনে 4 দিনে হয়েছে না,
কেন হয়েছিল? যে হ্যাঁ, এই যুদ্ধবিরতির মধ্যে অমুকে তার হাতে থাকা এই কি বলে বন্দীদেরকে মুক্তি দেবে, আমি আমার হাতে থাকা বন্দীদেরকে মুক্তি দেব, এবং এই বন্দি বিনিময় হবে অমুক দিন অমুক জায়গায়। এইভাবে বন্দি বিনিময় শেষ হওয়ার পরে আমরা আলোচনা করব। যদি আলোচনা না সামনে আগায় তাহলে 3 দিন পরে আবার যুদ্ধ চলবে, এবং এভাবে চলেছে। ঠিক একইভাবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ, বিভিন্ন সময় এই যুদ্ধবিরতি ছিল 10 দিন, 3 দিন, 5 দিন, যে অমুক জায়গায় হচ্ছে সাধারণ মানুষ আটকা পড়েছে, তাদেরকে সরানোর জন্য আমরা একটা মানবিক যুদ্ধবিরতি করলাম। এরপরে টাইম শেষ হয়ে গেছে, আবার যুদ্ধ করেছে। এখন এখানে তারা যুদ্ধবিরতি করেছে কিসের জন্য? কোনো কিছু নাই। মানে উভয় পক্ষের উপরে ব্যাপক পরিমাণে আক্রমণ চালাচ্ছিল, সেই আক্রমণের উপরে আরো বেশি চাপ দিচ্ছিল। সেখানে এসে দুই পক্ষ বললো যে আমরা যুদ্ধবিরতি করব। ভাই কেন করবা? কোনো কারণ নাই। ট্রাম্পের মনে হয়েছে এই জন্য করবে। এখন এখানে আপনি যুক্তি নিয়ে আসতে পারেন। ট্রাম্পের যুক্তি কি হরমুজ প্রণালী আনকন্ডিশনাল ভাবে বিনা শর্তে সবকিছু উন্মুক্ত করে দেবে? কে বলছে? ইরান বলছে হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেব, কিন্তু হরমুজ প্রণালী থেকে যে সমস্ত জাহাজ যাবে আমাদের অনুমতি নিয়ে, আমাদের সেনাবাহিনীর অনুমতি নিয়ে তারপরে যেতে হবে। এটা তো যুদ্ধ শুরুর পর থেকেই ছিল, নতুন কিছু তো না। তারপর আমেরিকা বলছে যে ইরান আর ইসরায়েলের উপর আক্রমণ করবে না, এবং আমেরিকার কোনো স্থাপনায় আক্রমণ করবে না, এই শর্তে আমি যুদ্ধ বন্ধ করলাম। ইরান তো শুরুর দিন থেকে বলেছে যে আমি যুদ্ধ বন্ধ করব তুমি যদি আমার উপর আক্রমণ বন্ধ করো। আক্রমণ তো আমি শুরু করি নাই। তাহলে কি হলো? এরপরে হচ্ছে যুদ্ধ বন্ধের পরে আলোচনা হবে কে কি চায়। ওকে, যুদ্ধ বন্ধ হলো, 10 দিন আলোচনা করবে কে কি চায়। তো কে কি চায় এটার আলোচনার জন্য 10 দিন যদি লাগে, এতদিন পর্যন্ত এটার আলোচনা কেন করা হলো না? ইরান তার অবস্থান থেকে এক পাও সরে নাই। ইরান 10টা প্রস্তাব দিয়েছে, 10টা প্রস্তাবই বলা যায় একই অবস্থায় আছে। এখন এই 10টা প্রস্তাবের উপরেই যদি যুদ্ধবিরতির আলোচনা হয়, তাহলে প্রথম দিন থেকে আজ পর্যন্ত কেন যুদ্ধ হলো? তো এই যে অবস্থা, এই অবস্থায় একটা একটা কমেন্ট পড়ে হাসতেছি। এক দর্শক বলছেন, ভাই আপনি কি মিসাইলের ভয়ে কোনায় যেয়ে লাইভ করছেন? ভাই সত্যি কথা, আমি মিসাইলের ভয়ে কোনায় এসে লাইভ করছি, এবং আস্তে আস্তে শব্দ করছি যেন মিসাইল যেন আমার শব্দ না পায়। কি করবো বলেন? এখন এই যে যুদ্ধবিরতি, এই যুদ্ধবিরতিতে সব দেশ শান্তি, সব দেশ খুশি। হ্যাঁ, চমৎকার একটা যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু এই যুদ্ধবিরতিতে খুশি না কে? খুশি না ইসরায়েল। আমেরিকা এই যুদ্ধ, ট্রাম্প এই যুদ্ধবিরতিতে খুশি। ভাই একটা ঝামেলার মধ্যে আমাকে যে ইসরায়েল কিসের মধ্যে, ট্রাম্পকে যদি আপনি জিজ্ঞেস করেন যাই যে ভাই তুমি আসলে এটা থেকে বেরোয়ছিল কিসের জন্য, ট্রাম্প বলবে ভাই ইসরায়েল যে আমাকে একটা কি ঝামেলার মধ্যে ফালাইছিল, আমি না পারতেছি বেরোইতে, না পারতেছি ওটার মধ্যে থাকতে। তো কোনো মতে একটা সিস্টেম করে পাকিস্তানকে ধরে, পাকিস্তানের হচ্ছে পারভেজ মোশাররফ এবং ইয়াকে ধরে সিস্টেমটা থেকে বেরোয় গেলাম। যদি প্রশ্ন করেন ভাই আপনি তো ইরানের সব তছনছ করে দিয়েছিলেন, তো সমস্যাটা কি? সে বলবে সমস্যা হচ্ছে ইরানকে তছনছ করতে যায় আমার নিজের ঘর তো পুড়ে যাচ্ছিল। দেশের ভিতরে সে যে পরিমাণ প্রেসারে ছিল, সেই প্রেসার থেকে সে বেরোতে পারছিল না। এখন সেই প্রেসার থেকে সে বের হবে। এখন সমস্যাটা হচ্ছে ইরানের এই যুদ্ধবিরতিতে যেহেতু 10 দিন, এই 10 দিনে এখানে অনেকগুলো নতুন নতুন স্টক হোল্ডার ঢুকবে। এর মধ্যে কে ঢুকবে? প্রথম ঢুকবে হচ্ছে ব্রিটেন। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই ব্রিটেনের প্রধানমন্ত্রী বলছে আমি মধ্যপ্রাচ্য সফরে যাব। মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে যাবে সেটা নয়, মধ্যপ্রাচ্য সফরে যাব। কেন যাব? এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য। মনে আছে আপনাদের ব্রিটেনের প্রধানমন্ত্রী 40টা দেশকে একত্রে এনে বসিয়েছিলেন যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে কি করা হবে। বলেছিলাম না যে যুদ্ধ করা ওইদিকে আমেরিকা, পাগলা ট্রাম্প, মাথা মোটা ট্রাম্প যুদ্ধ করে, এদিকে হচ্ছে চিকন বুদ্ধি চালাচ্ছে ব্রিটেন, যে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ে কি হবে। সব জায়গায় দেখবেন যে ব্রিটেনের ওইখানে কিচ্ছু নাই, কোনো সম্পর্কই নেই, কিন্তু সে ওখানে গিয়ে মাতব্বরি করবে এবং সে ওখানে আছে, ফাইনাল স্টেপে সে থাকে। তুরস্কের এই যে প্রণালী কি বলে, বসফরাস প্রণালী, এটা নিয়ে যখন যুদ্ধ হলো, কোনো জায়গা নেই, সে ওই চুক্তির সময় মাঝখানে, চুক্তির সময় সে মাঝখানে। প্রথম বিশ্বযুদ্ধের পরে
এই যে লুজান চুক্তি যখন হলো, ব্রিটেন মূলত যুদ্ধ করার সময় তুরস্কের বিপক্ষে ছিল, যুদ্ধে তুরস্কের বিপক্ষে ছিল ব্রিটেন। লুজান চুক্তির সময় সে তুরস্কের পক্ষ হয়ে মধ্যস্থতা করতেছে। তো এই যে ব্রিটেন এখানে ব্রিটিশ চাল চালতে আসছে বা আসতেছে, এটাও দেখবেন যে একটা সময় পরে আমেরিকা এখানে বড় একটা ধরা খাবে ব্রিটেনের কাছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি সরিয়ে নেবে না, মধ্যপ্রাচ্য থেকে ঘাঁটি সরিয়ে নিবে না। এই যুদ্ধের কারণ হচ্ছে ইউয়ান এবং পেট্রোডলারের 12টা বাজা। এটা কিছুটা আমার কাছে মনে হয় যে ইউয়ান এবং পেট্রোডলারের 12টা বাজানো। এখন প্রশ্ন আসছে যে এই যে যুদ্ধবিরতি হচ্ছে, এইখানে কে বিজয়ী এবং কে পরাজিত, কে কি পেল? দেখেন, এইখানে ট্রাম্প কিচ্ছু পায় না, সহজ কথা যেটা এখনো পর্যন্ত। যদি এরকম হয় যে যুদ্ধবিরতির শর্তগুলোর মধ্যে যে ইরানের পেট্রোল এবং পেট্রোলিয়াম পদার্থ যা আছে এগুলোকে বিশ্বের বাজারে রপ্তানি করার জন্য, এগুলোকে উত্তোলন করার জন্য আমেরিকার কোম্পানিগুলোকে দেধারসে বিনা হিসাবে হচ্ছে এই এটার সাথে সম্পৃক্ত করা হচ্ছে, করা হবে, এরকম কোনো পরিস্থিতি যদি হয়, তাহলে আমরা দেখবো বা বলতে পারবো যে হ্যাঁ, ট্রাম্প এখান থেকে ব্যাপক পরিমাণে একটা অর্থনৈতিক লাভ হচ্ছে তার। সে ইউক্রেনের কাছ থেকে এইগুলো ঠিক মতো পায় না, ইরানের কাছ। সে বলছিল না যে আমি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দেবো, ইউক্রেনের সাথে আমার চুক্তি করতে হবে, ইউক্রেনের মাটির নিচে যা আছে সব আমার, বলছিল না? বলছিল। কিন্তু সে যেদিন এটা বলছে তারপরের দিনই কি খবর আসলো যে অলরেডি ব্রিটেন ইউক্রেনের সাথে 100 বছরের চুক্তি করে ফেলেছে যে তোমার মাটির নিচে যা আছে এটা আমার। ব্রিটিশ চাল, চিন্তা করতে পারেন। ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, সবকিছু দিয়েছে আমেরিকা। ইউক্রেনে শেষ পর্যন্ত যুদ্ধবিরতির জন্য সবচেয়ে বেশি পরিশ্রম দিয়েছে, সময় দিয়েছে, ইউক্রেনের রাষ্ট্রপতিকে হোয়াইট হাউসে নিয়ে মারছে আমেরিকার প্রেসিডেন্ট। তারপর বলছে যে আমি তোমার যা আছে সব আমার। ইউক্রেন বলছে নাও, আমার যা আছে সব তোমার। ওকে, চুক্তি হলো। চুক্তি হওয়ার পরে ব্রিটেন আমেরিকার কাছে চিঠি পাঠাচ্ছে, ইউক্রেনের যা আছে সব তোমার, কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমি ইউক্রেনের কাছ থেকে অলরেডি নিয়ে নিয়েছি এগুলোর বাইরে থেকে। আমেরিকা হিসাব নিকাশ করে দেখে যে তেমন কিছুই তো নাই ইউক্রেনের। তো এখানে এখন এই ইরান হয়তো তার এই খনিজ সম্পদ এগুলোকে সে তার জাতীয়করণ করার কারণেই তো গত 40-50 বছর ধরে ইরানের যে ঝামেলা, তাই না? এটাকে সে জাতীয়করণ থেকে ছাড়বে না, এবং এই জাতীয়করণ থেকে না ছাড়ার কারণে ইরানে আমার মনে হয় না যে আমেরিকার কোম্পানিগুলো একেবারে দেদারসে সেখানে ঢুকতে পারবে। সুতরাং আমেরিকা এখান থেকে কি পেল? যদি এটা সঠিক হয় যে ট্রাম্প এপস্টাইন ফাইলের কারণে এই যুদ্ধে ঢুকেছে, তাহলে সে সেই ফাইল থেকে সাময়িকভাবে কিছুদিনের জন্য অবসর পেল। ইসরায়েল আবার এটা ধরে নাড়া দিবে। যখন ইসরায়েলের দরকার হবে, যখন ইসরায়েল মনে করবে যে ট্রাম্প তোমার আমার আবার দরকার, তখন আবার নাড়া দেবে, এই ফাইল কিন্তু চলতেছে, তুমি এটা করো। আবার ট্রাম্প দৌড়ে যাবে এটা করার জন্য, দৌড়ে যাবে এটা করার জন্য। কি করার আছে ভাই? আপনি চিন্তা করেন, আমেরিকার মতো একটা দেশ চালাচ্ছেন, আপনার দেশের প্রশাসন, হোয়াইট হাউসের যারা আছে, আমেরিকার সাথে এই ট্রাম্পের সাথে যারা রাষ্ট্র পরিচালনা করছে, যারা এর আগে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা যাদের আছে, কেউ এটাকে মিলাইতে পারতেছে না যে কেন, কিভাবে, কিসের জন্য সে যুদ্ধটা কেন করলো, যুদ্ধ থেকে কেন বের হয়ে গেল, কেউ মিলাইতে পারছে না। তো ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যে ট্রাম্প এই যে চুক্তিটা করছে এটা আসলে আমাদেরকে তেমন কিছু জানায় না, শেষ সময় জানিয়েছে। ইসরায়েলের সাথে ট্রাম্পের কথা ছিল, ভাই তুমি যুদ্ধটা খালি শুরু করো, এরপরে কি করা লাগবে আমি করব। তো ট্রাম্প সেটা করছে, যুদ্ধটা শুরু করছে, 1 মাস চালাইছে। এরপর ট্রাম্প বলছে আমি আর সম্ভব না, আমি তোমার এই অ্যাপস্টাইন থেকে বাঁচতে গেলে আমি নিজেই শেষ হয়ে যাব, তোমার এই অ্যাপস্টাইন ফাল থেকে বাঁচতে গেলে আমি আমেরিকায় শেষ হয়ে যাবো। আর এখন এজন্য আমি এখানে আমেরিকার তেমন কোনো পাওয়া দেখি না। ইসরায়েল কি পেল? ইসরায়েল এখানে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু। সত্যি কথা যেটা এখনো পর্যন্ত, সেটা হচ্ছে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চল দখল করেছে।
এটা আপাতত ছাড়বে বলে মনে হয় না। যদিও ইরান বলছে যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবানন থাকবে। ওকে, লেবাননে যুদ্ধবিরতি হবে। লেবাননে কেউ কারো উপর আক্রমণ করবে না। যে যতখানি জায়গা দখল করে আছে ততখানি দখল করবে। কি হবে? লিতানি নদীর দক্ষিণ অংশ ইসরায়েলের হাতে আছে। ইসরায়েল বলবে ঠিক আছে আমি আক্রমণ করব না, এরকম থাকবো। এটা হচ্ছে ইসরায়েলেরই। ১ম হচ্ছে ব্যাপক পরিমাণে আক্রমণ করে, কতখানি জায়গা দখল করে, তারপরে মাটি কামড়ে থাকে। বলে না আমি আক্রমণ করব না, এরকম থাকবো। এরপর আবার যখন সুযোগ পাবে তখন আবার আক্রমণ করবে। এখন এজন্য ইসরায়েল কমপক্ষে অতটুকু পেল ১। দ্বিতীয় হচ্ছে গাজা ভূখণ্ড নিয়ে ইসরায়েলের উপর যে আন্তর্জাতিক একটা চাপ ছিল সেটা থেকে সে মোটামুটি মুক্তি পেল। ২ গাজা ভূখণ্ড নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে যে একটা ব্যাপক চাপ ছিল সেটা থেকে সে মুক্তি পেল। দেশের মধ্যে যে রাজনৈতিকভাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর উপরে ব্যাপক চাপ ছিল সেটা থেকে সে অন্তত মুক্তি পাবে। বহু বছরের বয়ান কি ৪০ বছর ধরে ইরানকে কেউ ধ্বংস করতে পারে না, সেই ইরানকে আমি ট্রাম্পকে দিয়ে এমন মারাইছি, সে মোটামুটি কিছুদিন শান্ত থাকবে এটা নিয়ে। আরেকটা হচ্ছে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারে এমন কোনো মধ্যপ্রাচ্যে পাওয়ার নাই। সেটা ইসরায়েল মোটামুটি বুঝে গেল। যে গোপনে এভাবে সেভাবে তুমি যে কতটুকু পাওয়ারের অধিকারী এটা আমি ইরান দিয়ে তোমারে বুঝাই নিলাম। অর্থনৈতিকভাবেও মধ্যপ্রাচ্যের দেশগুলো ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হলো। যদিও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের উপদেষ্টা, তার অ্যাডভাইজার আনোয়ার গারগাস, তিনি বলেছেন যে এই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ব্যাপক পরিমাণে বিজয়ী হয়েছে। আমি জানি না এটা কি তিনি তার দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বলেছেন নাকি এটার পেছনে আসলেই গোপনভাবে তারা ব্যাপক পরিমাণে বিজয়ী হয়েছেন এটা জানি না, কিন্তু ওপেনলি এটা দেখা যাচ্ছে না যে সংযুক্ত আরব আমিরাত এটা আমাদের ব্যাপক পরিমাণে বিজয়ী হয়েছে। যদি এরকম হতো যে হ্যাঁ এই যুদ্ধের কারণে সংযুক্ত আরব আমিরাত ইরানের হাতে যে সমস্ত তার দ্বীপগুলো ছেড়ে গিয়েছে সেই দ্বীপগুলো সে দখল করতে পেরেছে, অথবা হরমুজ প্রণালীতে ওমানের মতো যে হ্যাঁ হরমুজ প্রণালীতে আমার এখন একক কর্তৃত্ব বা হচ্ছে ইরানের সাথে অর্ধেক অর্ধেক ভাগ করে নিচ্ছি, সেরকমও না। আবার দুবাই থেকে ব্যাপক পরিমাণে যে একটা ক্যাপিটাল বা পুঁজি চলে গেছে দেশের বাইরে, সেটাও তাদের জন্য পজিটিভ কিছু না। এখন আমি জানি না এটাকে হচ্ছে তারা কিভাবে পজিটিভ জিনিস হিসেবে দেখছে। সৌদি আরবের জন্য এটা কিছুটা পজিটিভ বলা যেতে পারে এই জন্য যে এই যুদ্ধে এই আরব দেশগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে সৌদি আরব আছে। সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে চা দিয়ে গেল, সবচেয়ে স্থিতিশীল দেশ হিসেবে আছে সৌদি আরব। এজন্য যদি এই সমস্ত দেশ থেকে পুঁজি খুব দূরে না যায়, যেমন ধরেন মিলানে অনেক পুঁজি চলে গেছে, স্পেনে প্রচুর পরিমাণে হচ্ছে এই মধ্যপ্রাচ্য থেকে পুঁজি চলে গেছে, যদি দূরে না যায় তাহলে সৌদি আরব নতুন করে এই পুঁজিগুলো পাবে, অন্যান্য দেশের চেয়ে আগে পাবে সৌদি আরব। এটা মোটামুটি বোঝা যাচ্ছে এই দিক থেকে সৌদি আরব। আবার এই যুদ্ধে ধরেন এই সমস্ত দেশে আটকা পড়া মানুষজনের বেশিরভাগ হচ্ছে সৌদি আরবের মধ্য দিয়ে চলে গেছে। সৌদি এয়ারলাইন্স সবচেয়ে বেশি এই সময়ে হচ্ছে উমরা যাত্রীদেরকে টেনেছে। এই সমস্ত দিক থেকে সৌদি আরব এখনো পর্যন্ত নিজেকে মধ্যপ্রাচ্যের কি বলে মানে ভারভার্তিকলা যে দেশ বা বড় ভাই হিসেবে প্রতিষ্ঠা করতে পেরেছে বলা যায়। কারণ সৌদি আরবের উপরে ইরান এখনো পর্যন্ত সেইভাবে আক্রমণও করে নাই। সৌদি আরবে ইরানের বিরুদ্ধে একেবারে কড়া মরা অমুক সমুক তেমন একটা ইয়া করে নাই। ঠান্ডা ঠান্ডা ছিল, চুপচাপ ছিল, পিছনে পিছনে কলকাঠি নেড়েছে। এরপরে কাতার ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত একটা দেশ। কাতারের প্রেস্টিজ পাংচার হয়ে গেছে, সত্য কথা যেটা। হ্যাঁ, তবে আল জাজিরা টেলিভিশন এই যুদ্ধে কাতার আক্রান্ত দেশ হওয়ার পরেও যথেষ্ট পরিমাণে বস্তুনিষ্ঠ খবর প্রচার করেছে, এটা আল জাজিরা দেখিয়েছে ব্যাপক পরিমাণে। কাতার বলেছে যে এই যুদ্ধে কাতারের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ ইরানের দিতে হবে। ভালো কথা বলছে, খারাপ বলে নাই। ভাই আমি এইখানে কি হয়েছে আমি নিজেও জানি না। আমি দেখি ওই দিক থেকে ইরান মারতেছে, ওই দিক থেকে মারতেছে, আমেরিকা আমার পাশে নাই, তো ক্ষতিগ্রস্ত হয়েছে আমি, ভাই তুমি আমার ক্ষতিপূরণ গুলো দিও। এটা হচ্ছে কাতারের কথা। বাহরাইন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। বাহরাইন তো মোটামুটি কান্নাকাটি শুরু হয়ে গেছিল যে হচ্ছে তার ক্ষমতা চলে যায় কিনা, রাষ্ট্রই চলে যায় কিনা, এরকম একটা অবস্থায় চলে গিয়েছিল। গতকালকে যখন সৌদি আরব বলছে যে সৌদি আরব এবং বাহরাইনের মাঝখানে যে মানে সংযোগ সেতু এটা হচ্ছে সৌদি আরব বন্ধ করবে, তখন তো কান্নাকাটি শুরু হয়ে গেছে, অন্তরে কাঁপাকাঁপি লেগে গেছে যে
ইরান যদি ব্যাপক পরিমাণে আক্রমণ করে সবার আগে ক্ষতি মানে সবার আগে যদি বেশি ধ্বংস করতে পারে একটা দেশে, সেটা হচ্ছে বাহরাইন। এতটুকু একটা দেশ, এতটুকু জায়গা, অল্প একটু জায়গা, বড় বড় কিছু মিসাইল মারলে হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর ওমান মোটামুটি একটা ভালো অবস্থানে আছে। ইরানের সাথে ওমানের সম্পর্কও ভালো, আবার ওমান ছিল কোনায়, যে কারণে ওমানের উপরে বড় ধরনের কোনো সামান্য ক্ষতি হয় নাই। বড় ধরনের ক্ষতি হয়েছে আরেকটা দেশ, সেটা হচ্ছে কুয়েত। সিরিয়াস টাইপের ক্ষতি হয়েছে। ইরাক ইরান যুদ্ধেও কুয়েত ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হয়েছিল। আবার এই ইরান আমেরিকা যুদ্ধেও এবার কুয়েত ক্ষতির সম্মুখীন হলো। প্রশ্ন হচ্ছে ইরান এই যুদ্ধে কি পেল? বাস্তব কথায় ইরান এই যুদ্ধে এখনো কিছু পায় নাই, এখনো কিছু পায় নাই। কিন্তু ইরান যে 10টা শর্তের কথা বলছে, যদি সেই শর্তগুলো মানা হয় এবং যুদ্ধ সেটার উপরে যদি স্থায়ীভাবে বন্ধ হয়, তাহলে ইরান অনেক কিছু পাবে, অনেক কিছু পাবে। 1 নম্বরে হচ্ছে হরমুজ প্রণালীর অধিকার যদি ইরান পায়, সিম্পল একটা জিনিস, আর কিছু না। যদি ইরান হরমুজ প্রণালীর কন্ট্রোল পায়, এটা হচ্ছে ওই মিশরের সুয়েজ খালের কন্ট্রোল পাওয়া যেরকম, তার চাইতেও বড় জিনিস, তার চেয়েও বড় জিনিস। কারণ সুয়েজ খাল দিয়ে আর বাণিজ্যের কত পার্সেন্ট যায়? হরমুজ প্রণালী দিয়ে তেলের 20% চলে যায়। আর এক একটা জাহাজ থেকে সে যে পরিমাণ অর্থ আদায়ের কথা বলছে, যদি সে পরিমাণ অর্থ পায়, আর তার এই তেল রপ্তানির উপর থেকে যদি নিষেধাজ্ঞা উঠে যায়, তার পরমাণু সমৃদ্ধকরণ যদি এখানে থামাইয়াও দেয়, তার মিসাইল সক্ষমতা যদি থাকে, দেশে ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে, দেশ তো আর নিয়ে যায় নাই, দেশ তো আর দখল করে নাই, নেতারা মারা গেছে, কিন্তু নেতৃত্ব শূন্য তো আর হয় নাই, সামরিক প্রধানরা মারা গেছে, সামরিক বাহিনী তো আর ভেঙে পড়ে নাই। সেই দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধ যদি এই অবস্থায়, ইরানের শর্তগুলোর কাছাকাছি অবস্থায়ও যদি এই যুদ্ধ শেষ পর্যন্ত স্থায়ী যুদ্ধবিরতি হয়, তাহলে ইরান অনেক কিছু পেয়েছে বলা যায়। কিন্তু যদি ইসরায়েলের কথা অনুযায়ী হয় যে তার ইউরেনিয়াম তার হাতে থাকবে না, তারপরে হচ্ছে তার কাছে কোনো মিসাইল সক্ষমতা থাকবে না, তারপরে হচ্ছে তার সেনাবাহিনী দুর্বল করে দেয়া হবে, এরকম জিনিস, তার উপর থেকে নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেওয়া হবে, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হবে, সে হরমুজ প্রণালীর কোনো দায়িত্ব পাবে না, এরকম ভাবে যদি হয়, তাহলে বলা যেতে পারে যে না, আসলে এটাতে ইরান তেমন কোনো কিছু পাচ্ছে না বা পায় নাই। কিন্তু যেহেতু এখনো পর্যন্ত এই যুদ্ধবিরতির পুরো পরিস্থিতি আমরা জানি না, যে যুদ্ধবিরতির স্থায়ী সমাধান কিভাবে হচ্ছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট না, সেহেতু এই মুহূর্তে এসে এটা বলা কঠিন। কিন্তু আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ইরান এই যুদ্ধে একটা জিনিস দেখিয়ে দিয়েছে, যে পুরো পশ্চিমা বিশ্ব, পুরো আমেরিকা, ইসরায়েল তাদের সবচেয়ে সক্ষমতা সম্পন্ন অস্ত্র নিয়ে এসে নিরস্ত্র ইরানের উপরে আক্রমণ চালিয়ে ইরানকে 4 দিনের মধ্যে ধ্বংস করে দেওয়ার যে পরিকল্পনা, যে হুমকি, যে গল্পগুলো শুনিয়েছিল, ট্রাম্পের গত 2 দিন আগেও যে হুমকি ছিল, কি আমরা ইরানকে ধ্বংস করে দেব, মাটির সাথে মিলিয়ে দেব, ইরানকে শেষ করে দিয়েছি, ইরান আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। সেই ইরানের কাছে এসে ইরানের শর্ত অনুযায়ী ট্রাম্প যে কি বলে, যে চুক্তিটা করলো, যে যুদ্ধবিরতির চুক্তি করলো, সেটা ইরানের জন্য বিশাল একটা মানে বিজয় বলা যায়, বলা যায়। একটা মুসলিম দেশ তার পাশে নাই, কোন দেশ তার পাশে নাই, স্পষ্টভাবে একটা দেশও তার পাশে নাই। সে বিশ্বের সবচাইতে বড় বড়, শুধুমাত্র পরমাণু অস্ত্র ছাড়া সব ধরনের যুদ্ধই তো তার বিরুদ্ধে চালানো হয়েছে, পরমাণু অস্ত্র ছাড়া সবই তো তার বিরুদ্ধে বলা যায় ব্যবহার করা হয়েছে। সেরকম একটা পরিস্থিতির পরেও মাত্র 36-37 দিনের পরে এসে আমেরিকা তার কাছে হাত জোর করছে যে ভাই এই যুদ্ধটা কোনোভাবে হোক একটু বন্ধ করা, আসো। বাস্তব কথা যেটা, এটা আপনি এইভাবে দেখতে হবে এটাকে। সেই দিক থেকে চিন্তা করলে এই যুদ্ধে ইরান আন্তর্জাতিকভাবে দেখিয়েছে যে হ্যাঁ, ইরান বারবার যে বলেছে যে তার একটা ঐতিহ্য আছে, ঐতিহাসিক একটা কালচার আছে, তার যে সভ্যতা এবং তার যে অভিজ্ঞতা, এই সভ্যতা, অভিজ্ঞতা এবং তার সিস্টেম, নতুন সিস্টেম, যেই সিস্টেম অন্য কেউ এখনো পর্যন্ত প্রয়োগ করতে পারে না, সেরকম একটা সিস্টেম ব্যবহার করে সবচাইতে বড় শক্তির বিরুদ্ধে লড়াই করেও
টিকে থাকতে পেরেছে। আর বড় শক্তি না শুধুমাত্র, এখানে কতগুলো দেশের বিরুদ্ধে, প্রায় ১০টা-১১টা দেশের বিরুদ্ধে সে যুদ্ধ করেছে। সুতরাং এইসব দিক থেকে চিন্তা করলে ইরানের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির পরেও এই যুদ্ধে ইরান যেহেতু টিকে যাচ্ছে, যেহেতু এই রেজিমের পরিবর্তন হচ্ছে না এটা নিশ্চিত, যেহেতু ইরানের তেল এবং গ্যাসের খনিগুলো এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে আছে, ক্ষয়ক্ষতিগুলো পুষিয়ে উঠে সে এগুলোকে আবার চালু করতে পারবে, সেহেতু এই যুদ্ধে এটাকে ইরানের বিজয় বলা যেতে পারে। আর এর বাইরে যে দেশগুলো যারা এই যুদ্ধের মধ্যে ছিল না, তাদের মধ্য থেকে কার কি? তাদের মধ্য থেকে পাকিস্তান হচ্ছে এইখানে সবচাইতে বড় একটা বিজয়ী রাষ্ট্র। কারণ এই যুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিকভাবে পাকিস্তান মধ্যস্থতাকারী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে। এত বড় একটা যুদ্ধ, ট্রাম্প বারবার বলে না যে আমি এতগুলো যুদ্ধ বন্ধ করেছি, অতগুলো যুদ্ধ বন্ধ করেছি, এই যুদ্ধ বন্ধ করেছি, সেই যুদ্ধ বন্ধ করেছি, 8টা যুদ্ধ, 10টা যুদ্ধ, আপনি ওই যুদ্ধগুলোর নামই শুনবেন না। ওই যুদ্ধগুলোতে কেউ ভুক্তভোগী হয়েছে এরকম না। অনেক যুদ্ধ হচ্ছে 2 দিন শুরু হয়েছে, তারপর এমনিতেই বন্ধ হয়ে গেছে। কিন্তু পাকিস্তান এমন একটা যুদ্ধ বন্ধ করলো, যেই যুদ্ধটা আসলেই যুদ্ধ এবং যেই যুদ্ধটা মূলত আন্তর্জাতিক সব অঙ্গনকে ধাক্কা দিয়েছিল। সুতরাং এটা পাকিস্তানের প্রেস্টিজের একটা বিশাল ব্যাপার। আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, ভারতীয় এক টেলিভিশন অ্যাঙ্কর, সে হচ্ছে এই যুদ্ধের কারণে ব্যাপক পরিমাণে হচ্ছে মাথা নষ্ট করে ফেলছে। কিন্তু সেখানে সেটা এআই ভিডিও, কিন্তু এটা বাস্তব যে পাকিস্তানের এই মধ্যস্থতার বিষয়টাতে ভারতের কিছু কিছু লোক বা কিছু কিছু কি বলে টিভি উপস্থাপক, রাজনীতিবিদ, তারা খুশি হবে না। ভালো কথা। এজন্য এটা পাকিস্তানের একটা বিষয়। আরেকটা হচ্ছে এই চীন। চীন এই যুদ্ধে শুরুর দিকে একটা ক্ষতির সম্মুখীন হলেও এখন যে লেভেলে আছে, সেই লেভেলটা যদি কন্টিনিউ হয়, ইরান যেটা বলছে যে চীন, এখানে আমি চীনকে গ্যারান্টেড রাষ্ট্র হিসেবে চাই। এখানে আমি কি বলে ইয়াকে গ্যারান্টেড রাষ্ট্র হিসেবে চাই, রাশিয়াকে গ্যারান্টেড রাষ্ট্র হিসেবে চাই। এটা এই দুটো দেশের এই অঞ্চলে তাদের বাড়াবে, কি বলে তাদের অবস্থানকে আরো শক্তিশালী করবে। এবং তারা যে শুধুমাত্র গ্যারান্টার হিসেবে থাকবে সেটাই না, আরো বড় বড় পদক্ষেপও তারা নিবে। যেমন ধরেন এই যুদ্ধ বন্ধের আগে, জাস্ট হচ্ছে আগের দিন, গতকালকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব নিয়ে আসা হয়েছিল, যে এই প্রস্তাবটা এই দুই দেশের কারণে খসড়া প্রস্তাবে পর্যন্ত আপডেট করে, খসড়া প্রস্তাবটাকে পরিবর্তন করে সেটা এই হরমুজ প্রণালী উন্মুক্ত করার জন্য সিম্পল একটা প্রস্তাব ছিল। সেই হরমুজ প্রণালী উন্মুক্তের প্রস্তাবটাকে পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে কে? চীন এবং রাশিয়া। অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরান বিরোধী কোনো প্রস্তাব পাশ করতে পারে নাই। আমরা জানি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই যে ইসের উপরে গাজা ভূখণ্ডে যে যুদ্ধটা, যে আক্রমণগুলো ইসরায়েল চালিয়েছিল, সেটার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের প্রস্তাব নিয়ে আসতে পারে নাই। এমনকি গাজার বিরুদ্ধে প্রস্তাব পাশ করতে পেরেছিল। সেই হিসেবে যে কোনো ধরনের প্রস্তাব পাশ করতে পারে নাই এই দুই দেশের কারণে, তার মানে হচ্ছে এই দুই দেশ আন্তর্জাতিক অঙ্গনে ডিপ্লোম্যাটিক দিক দিয়ে একেবারে ইরানের পাশে শক্ত অবস্থানে দাঁড়িয়েছিল। এটা এই দুই দেশকে ভবিষ্যতে এই হরমুজ প্রণালী এবং এই অঞ্চলের তেল গ্যাসের উপরে নিয়ন্ত্রণে আরো একটু বেশি সুযোগ সুবিধা দেবে মনে করা হচ্ছে। আর হরমুজ প্রণালীর ভবিষ্যৎ যদি ইউয়ান ভিত্তিক হয়, ইউয়ান অর্থাৎ চীনের মুদ্রা ভিত্তিক হয়, চীনের মানি ট্রানজাকশন সিস্টেম ভিত্তিক হয়, তাহলে দেখা যাবে যে এই পেট্রো ডলারের ক্ষমতা আস্তে আস্তে কমে যাচ্ছে এবং চীনের মুদ্রার ক্ষমতা আস্তে আস্তে বাড়বে। সেই দিক থেকে স্বল্প মেয়াদে চীন ভুক্তভোগী হলেও দীর্ঘমেয়াদে চীন এখান থেকে লাভবান হতে পারে। প্রশ্ন হচ্ছে তুরস্ক এখান থেকে কি লাভ পাইল? তুরস্ক এই যুদ্ধে কোনো পক্ষে ছিল না, মাঝখানে মধ্যস্থতা করার চেষ্টা করেছিল, সেই মধ্যস্থতায় আগায় নাই ইরান। বলছে না ভাই, তোমার এখানে আমি মধ্যস্থতা করব না, তুমি হচ্ছে ওই ন্যাটো সদস্য, তুমি যতই ভাই ভাই বলো, তুমি ন্যাটো সদস্য, এবং তুমি এই ন্যাটো সদস্য হওয়ার কারণে আমি যে তোমার ওইখানে উড়ে যাব, ওই উড়ে যাওয়ার সময় যে আমার বিমান বা হেলিকপ্টার যে ফেলাবে না আমেরিকা, তার কোনো নিশ্চয়তা তুমি দিতে পারবে না, তার কোনো নিশ্চয়তা আমার কাছে নাই।
তার চেয়ে বরং আমি এইখান থেকে ওইদিকে যাবো, ওই পাকিস্তানের দিকে যাবো, ওইদিকে ফালাইলে কে বলাবে আছে এই ভারতের সাথে আমার সম্পর্ক মোটামুটি খারাপ না, ইসলামাবাদে যাব মিটিং করার জন্য। যেমন আগামী শুক্রবার হচ্ছে ইরান থেকে একজন প্রতিনিধি ইসলামাবাদ বা প্রতিনিধি দল ইসলামাবাদে যাবে আমেরিকার সাথে এই বিষয় নিয়ে মিটিং করতে। এজন্য তুরস্ক এই যুদ্ধে লাভবান বলা যায়। অর্থনৈতিকভাবে তুরস্ক এমনি ঝামেলার মধ্যে আছে, যে কোনো জায়গায় কিছু সবচেয়ে বড় ধাক্কাটা খায় তুরস্ক। বা ইউক্রেনের যুদ্ধ হবে তুরস্কের অর্থনীতিতে ধাক্কা, ইরানের যুদ্ধ হবে তুরস্কের অর্থনীতিতে ধাক্কা, ইসরায়েল যুদ্ধ করে ইসরায়েলের অর্থনীতিতে এত ধাক্কা পড়ে না, তুরস্কের অর্থনীতির ধাক্কা, সেই অর্থনৈতিক ধাক্কা খাচ্ছে। কিন্তু তুরস্কের এখানে লাভটা হচ্ছে ইরান পড়ে যায় নাই, এটা হচ্ছে তুরস্কের লাভ। ইরান পড়ে যায় নাই মানে হচ্ছে ইরান এখনো পর্যন্ত ইসরায়েল এবং তুরস্কের মধ্যে বাফার জোন হিসেবে থাকবে। অর্থাৎ ইরান যতদিন টিকে থাকবে এই অবস্থায় এই রেজিম নিয়ে, ইসরায়েল ততদিন ইরানের বিরুদ্ধে খোঁচাইতেই থাকবে। যতই আমেরিকা আর ইরানের মধ্যে যুদ্ধবিরতি করুক, খোঁচাইতেই থাকবে। সুতরাং ইরানকে ইসরায়েল যতদিন খোঁচাইতে থাকবে, তুরস্ক ততদিন মোটামুটি হলো একটু মানে ঠান্ডা মাথায় থাকবে আর কি। কারণ ইরান যদি শেষ হয়ে যায়, এরপরের টার্গেট তুরস্ক। এজন্য এখান থেকে এই পরিস্থিতিতে তুরস্ক লাভবান, এটা বলা যায়। আর আপনি আমি লাভবান কিনা, আপনি আমি ভাই কেউ লাভবান না। অনেক দর্শক বলে সরোয়ার ভাই এই যুদ্ধে লাইভ করতে করতে ব্যাপক পরিমাণে টাকা কামাইছে, তার শেষে কি অবস্থা হবে, তার ব্যবসা শেষ হয়ে যাবে, এরকম বলছে। তো অনেকে বলছে যে সরোয়ার ভাই এই যুদ্ধে ব্যাপক পরিমাণে লাভবান। না, ওই দিক থেকে ভালো লাভবান, খারাপ বলেন নাই। হ্যাঁ, অনেক দর্শক আবার হচ্ছে আমার টাকা পয়সার হিসাব করে যে এই লাইভ থেকে কয় টাকা পাইলাম, কিভাবে পাইলাম। যাই হোক, এখন একটা যুদ্ধবিরতি হয়েছে এবং এই যুদ্ধবিরতিতে সত্য কথা যেটা, যে আমরা সবাই এটা থেকে অন্তত একটু শান্তি পাচ্ছি, যে ভাই যুদ্ধ 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 আর কত। এবং এই যুদ্ধবিরতিতে এই যে ট্রাম্পের কি বলে এটাকে প্রেস্টিজ পাংচার হচ্ছে, যদিও সে বুঝবে না যে তার প্রেস্টিজ পাংচার হচ্ছে। আমাদের একটা ফ্রেন্ড ছিল আর কি এক সময়, যে সে নিজেকে অনেক কিছু মনে করতো, কিন্তু আসলে যে তার প্রেস্টিজ পাংচার হচ্ছে এটা সে কখনোই বুঝতো না। তো সেরকম একটা পরিস্থিতি হচ্ছে ট্রাম্পের জন্য। সে নিজের অনেক কিছু মনে করে, কিন্তু তার যে প্রেস্টিজ পাংচার হয়ে যাচ্ছে এটা সে হয়তো বুঝতে চাইছে না। আর এইখানে সমস্যা হচ্ছে যে তার একার প্রেস্টিজ না, তার সাথে সাথে তার রাষ্ট্রের প্রেস্টিজও সে পাংচার করে দিচ্ছে। আর এই রাষ্ট্রের প্রেস্টিজ পাংচার করার মাধ্যমে আমেরিকার সাম্রাজ্যে সে অলরেডি সাম্রাজ্য ফুটো করে দিছে। এখন ওইখান থেকে মনে করেন বায়ু বেরিয়ে যাবে। এখন এই বায়ুটা কত তাড়াতাড়ি বেরোবে আর কত আস্তে আস্তে বেরোবে সেটা হচ্ছে দেখার বিষয়। ওই যে আমেরিকার সাম্রাজ্যে যে সে যে ফুটা করছে, এই ফুটা কেউ বন্ধ করতে পারবে বলে মনে হচ্ছে না এত তাড়াতাড়ি। সে যে ফুটাটা করছে আর কি আমেরিকার সাম্রাজ্যে, এই কাজটা ট্রাম্প করছে। এই জন্য কিন্তু অনেকেই বলছে যে ট্রাম্প নির্বাচিত হোক, ট্রাম্প নির্বাচিত হলে আমি খুশি, কারণ হচ্ছে ওই জায়গায় সে হচ্ছে ফুটাটা করবে, এটা অনেকেই মনে করছিল। এখন এই যুদ্ধবিরতি টিকবে কিনা, এই যুদ্ধবিরতি টিকবে কিনা এটা সবচেয়ে বড়, এটা নির্ভর করে হচ্ছে ইসরায়েলের উপরে। সহজ কথা যেটা, আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প এই যুদ্ধ শুরু করার পরে তার প্রশাসনের মধ্য থেকে যারা এই যুদ্ধের সবচেয়ে বিরোধী ছিল, তার আশেপাশের লোকদের মধ্য থেকে যারা এই যুদ্ধের সবচেয়ে বিরোধী ছিল, তাদের স্পষ্ট কথা যে যুদ্ধবিরতিটা যেভাবেই হোক হয়েছে, ভালো হয়েছে, কিন্তু এই যুদ্ধবিরতিতে নাশকতা করতে পারে ইসরায়েল। যদি আমেরিকা ইসরায়েলকে টেনে, ইসরায়েলের লাগাম টেনে না ধরতে পারে, তাহলে এই যুদ্ধবিরতি বেশি দিন টিকবে না। অনেক আলোচনা করলাম, আপনাদের মন্তব্য কি এই যুদ্ধবিরতি নিয়ে অবশ্যই লিখে জানাবেন। এক দর্শক প্রশ্ন করেছে, আমেরিকা কি মধ্যপ্রাচ্য থেকে সব ঘাঁটি সরিয়ে নেবে? না, এরকম কোনো কিছু নাই। এখন ট্রাম্প ইসরায়েলের উপরে আক্রমণ করার পর বিরক্ত হয়ে যায়। ব্রিটেন হচ্ছে আলগা মাতব্বর। আগামী আমার দুই একটা প্রশ্ন, এতদিন যে ভাওতাবাজি করে খাইলেন, কিন্তু এই 10 দিনে কি খাইবেন? আপনার ব্যবসা তো লালবাতি, এখন নতুন করে কোন ব্যবসা ধরবেন? এতদিন যেটা করে খেয়েছি, এটা করে খাওয়ার জন্য আমার যথেষ্ট পরিমাণে হচ্ছে আছে, কি বলে এটাকে, দর্শকের প্রশ্নটা সে একটু নিজে হাইলাইট হওয়ার জন্য মনে হয় প্রশ্নটা করছে, তারপরও করি আর কি, দেখাই। এতদিন আমি যে যা করে খেয়েছি, এটা করার জন্য অনেক উপকরণ আছে। যুদ্ধ তো আর একটা না, আর যুদ্ধ না ভাই, আমি এমন একটা দেশে বসে আছি, এই দেশটাতে যদি শুধুমাত্র এই দেশটার পাথরগুলো নিয়েও যদি হচ্ছে গল্প করি, সেই গল্প শোনার মতো মানুষের কোনো অভাব থাকবে না। কারণ হচ্ছে এখানে ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি ব্যাপক পরিমাণে সমৃদ্ধ, এবং নিয়ে আলোচনা করার মতো অনেক কিছু আছে। আর এই দেশটা আশেপাশে, মানে এই যে মধ্যপ্রাচ্যের যে কাহিনী, যে ঘটনা, এখানে যুদ্ধ খুব তাড়াতাড়ি থামার সম্ভাবনা নাই।
হয়তো আমরা আপনারা আগের থেকে জানতাম না। কিন্তু এখানে যুদ্ধ বহু বছর ধরে চলছে বিভিন্ন লেভেলে, বিভিন্ন আঙ্গিকে আবার চলবে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে ভাই আমি তো আর হচ্ছে যুদ্ধ নিয়ে তো আর এই রাস্তায় নামি নাই। এই রাস্তায় নেমেছিলাম রাস্তায় হাঁটবো আপনাদেরকে তুরস্কের রাস্তা দেখাবো। কিন্তু দুর্ভাগ্য আমাকে যুদ্ধে নিয়ে গেছে। তো সেখান থেকে আবার ফিরে আসবো। আপনাদের রাস্তা দেখাবো। সমস্যা নাই। আর এত ঠান্ডা হওয়ার কোনো অসুবিধা আর এত আপনাদের মাথা নষ্ট করার কোনো দরকার নাই। এই যুদ্ধ খুব তাড়াতাড়ি থামতেছে না পুরোপুরি বুঝছেন? এই ১০ দিনে দেখবেন যে ট্রাম্প প্রত্যেকদিন সকালে একটা বলবে, বিকেলে একটা বলবে। আপনি নিজেই লাফ দিয়ে উঠবেন যে সরার ভাই আপনি কই বলেন না কেন কিছু? বুঝছেন? আপনি আমারে খোঁচাবেন যে সরার ভাই বলেন না কেন? আপনার কথা ছাড়া তো আমাদের ঘুম আসে না। সুতরাং এটা নিয়ে মাথা ব্যাথা নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।